ওয়াশিংটন ডিসি, হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, সকল জায়গায় আলোচনা। আমি শুধু ইঙ্গিত করে গেলাম আন্তর্জাতিক স্পেশালি পাওয়ার হাউস ওয়াশিংটন ডিসির পরিবর্তনগুলো গত 24 ঘন্টার, গত 1 মাসের বলিনি, গত 24 ঘন্টার পরিবর্তনগুলো। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে। এখন রাজনৈতিক ভাবে তাকে হত্যা করার জন্য যে ইন্টারিম গভর্নমেন্ট অসাংবিধানিক তার যে পরিকল্পনা, সেটার প্রতি বিশ্ব গণমাধ্যমের মৌলিক কাজ বা গণমাধ্যমের মৌলিক কাজ অসঙ্গতিকে তুলে ধরা। সেই অসঙ্গতি তুলে ধরতে হলে দুইটা পক্ষকে সামনে নিয়ে আসতে হবে। তো শেখ হাসিনা পক্ষকে সামনে তারা নিয়ে এসেছে 17ই নভেম্বরে যে রায় ঘোষণা হবে। আপনাকে আরো একটা গুরু তথ্য দেয়, মানে খুবই ইম্পর্টেন্ট তথ্য, সেটা হলো এই রায়টা কিন্তু লেখা হয়নি। কারণ আপনাকে করতে হবে যে 15 মাসের ক্ষমতাচ্যুতির পর একটা কেস সাবমিট, তারপরে সেটাকে সমস্ত কিছু নিয়ে এসে ক্রস ভেরিফিকেশন সমস্ত কিছু করে এই রায় দেওয়া যায় না। আর এই রায়ের নাকি 400 না 500 না 5000 পাতা, তবে এই রায়টা কোথাও লেখা নাই, এখনো পর্যন্ত লেখা নাই। যেহেতু রায়টা লেখা নাই, তারা শুধু তার সরকার, যে অসাংবিধানিক সরকার, তারা লিখে দিচ্ছেন তোমাকে আজকেই বলতে হবে রায় হয়ে গেছে। আর আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 1973 সনের বাংলাদেশে, এটা গ্রহণ করে সেটা আন্তর্জাতিক আইনকে যারা লঙ্ঘন করবে তাদের বিচার হবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে। অতএব এটার জুরিসডিকশনই নাই ইন্টারনাল বিষয়ের বিচার করার। যেমন ইন্টারনাল বিষয়ে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভার্জিনিয়া স্টেটে আমি থাকি, এই স্টেটের কোনো আইন নিয়ে কোনো বিষয় নিয়ে উনি কোনো অধিকার নেই কথা বলার, কোনো জুরিসডিকশন নেই ওনার। অতএব প্রথমে হলো যে এটা সম্পূর্ণ ইলিগালি ওনাকে জোর করে এই কোর্টে বিচার করা হলো, তথাকথিত বিচার করা হলো, বিচারের নামে অবিচার। কোন আইনের কোন কালচারে একজন ব্যক্তিকে 15 মাস বিনা বিচারে আটক রাখা যায়? কোন দেশের কোন আইনে কোন প্রেসিডেন্সে রয়েছে যে বিচারপতিকে ফ্যাব্রিকেটেড হত্যা মামলার আসামি করা যায়? আই এম চ্যালেঞ্জিং ইউ। কিন্তু ঘটনাটা ওরা তো শুনবে না, ওরা তো আইনের ধার ধারে না, সংবিধানের ধার ধারে না। অতএব যে কথাতে বলছিলাম, ফিরে যাচ্ছি, যে এটার ইম্পর্টেন্সিটা হলো যে এই সরকার জাস্ট ওনাকে একটা ফাঁসি দিয়ে দেবে, এবং ফাঁসিটা দিয়ে দিয়েছে। এবং আন্তর্জাতিক আইনে এই আন্তর্জাতিক আইনকে যদি তারা করতে হয়, রক্ষা করতে হয়, তাহলে যেদিন এই রায় ঘোষণা হয়েছে সেই রায় সেই দিনই সকলকে যারা পাওয়ার যোগ্য সাইন্ড কপি দিতে হবে রায়ের। এটা ঘটেনি এবং এখনো সাইন্ড হয়নি, নট রেডি। সো দিস টোটাল ফ্যাব্রিকেশন। অসঙ্গতিকে তুলে ধরার জন্য পৃথিবীর সকল গণমাধ্যম একসাথেই তা শেখ হাসিনার শরণাপন্ন হন। আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার অকল্পনীয় উপস্থিতি। একটা বিষয় এখানে প্রণিধানযোগ্য এবং বলার জন্য খুব প্রয়োজন, সেটা হলো শেখ হাসিনাই একটি ইতিহাস। কারণ মার্গারেট থেচার এর পর সমসাময়িক ইতিহাসে শেখ হাসিনার যে ব্যক্তিত্ব, শেখ হাসিনার যে রাজনৈতিক কারিশমা, শেখ হাসিনার যে রাজনৈতিক ম্যাজিক, দেশ পরিচালনার সুনিপুণ যে কারিগর, সেই সমস্ত কিছুই আয়রন লেডি মার্গারেট থেচারের পর আমরা এই এলিমেন্ট গুলো দেখতে পেলাম বা পাচ্ছি। হলো শেখ হাসিনার, যিনি বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসাবেও আমরা আইনের সাথে বা আইন শাস্ত্র নিয়ে যারা কথা বলি, তারা এটা বলতে পারি যে বাংলাদেশের সংবিধান অনুসারে এখনো শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর সাথে তুলনা করা যাবে না অন্যান্য রাষ্ট্রগুলোর যারা যেখান থেকে এই ধরনের কোন ধরনের পরিকল্পিত অপরিকল্পিত ভাবে রেজিম চেঞ্জের ফলে যারা দেশ ছেড়েছেন বা ক্ষমতাচ্যুত হয়েছেন, তারা আসলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যান ইতিমধ্যেই। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, রিসেন্ট আপনি জানেন সিরিয়ার প্রেসিডেন্টের
কোন সংবাদ মাধ্যমে ওনাকে নিয়ে আর কোনো আলাপ হচ্ছে না। কিন্তু যেহেতু বাংলাদেশে একটি সংবিধান বিদ্যমান রয়েছে এবং বাংলাদেশের বর্তমান সম্পূর্ণ বলবো যে ওনারা শব্দগুলো ব্যবহার করছেন, আমরা করছি না, আমরা শুধু ওনাদের ব্যবহৃত শব্দ রিসাইকেল করছি, আবার ব্যবহার করছি। সেটা হলো যে মেটিকুলাসলি রিপিট করছি। তাহলে সেই মেটিকুলাসলি ডিজাইন করে একটি রেজিম চেঞ্জ করে তারা সেই সংবিধানকে সমুন্নত রেখে এইভাবে বলবো, মানে কাগজে কলমে অন্তত পক্ষে সমুন্নত রেখে সেই সংবিধানের অনুপস্থিত কোনো ধারার দ্বারাই যেটা লেজিটিমাইট না, সেই ধরনের ওনারা একটি শপথ অনুষ্ঠান তৈরি করেন এবং বাংলাদেশ সংবিধানের যারা রক্ষক মানে আমাদের সুপ্রিম কোর্ট থেকে যদি কোনো অ্যাডভাইস তারা পেয়ে থাকেন সেটাও কিন্তু এখনো প্রকাশিত নয় এবং কোন ধারায়। অতএব এটা হলো, আমি এত লম্বা বললাম যে এটা বোঝানোর জন্য অসাংবিধানিক সরকার। আমরা একটা দেশের আইনকে বলতে পারি আইন, ভালো আইন, খারাপ আইন, কিন্তু সবই আইন। যদি কোনো দেশে আপনি আইন থাকে যে আপনার রেড লাইটে দ্রুত যেতে হবে, এটা ব্যাড হতে পারে, কিন্তু এটা সেই দেশের আইন, আপনি সেই দেশের। অতএব আমাদের দেশে এই মুহূর্তে একটা ব্যাড সরকার, একটা নট লেজিট সরকার, ইলিজিট সরকার এবং অসাংবিধানিক সরকার। সেই সরকার জোর করে ক্ষমতায় 15 মাস ধরে বসে আছেন, যদিও ধরে নিলাম যে কোনো একটি পোরশন অফ পিপল, বাংলাদেশের কোন একটা পোরশন অফ পিপল সেই সরকারের, যে সরকারকে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা সরিয়ে দেওয়া হলো, তার যে প্রধানমন্ত্রী, তাকে তারা ক্ষমতায় চাচ্ছে না। যেহেতু সংবিধান সম্মতভাবে উনি এখনো বর্তমান প্রধানমন্ত্রী, সেটারই বহিঃপ্রকাশ এই অকল্পনীয় উপস্থিতি শেখ হাসিনার বিশ্ব গণমাধ্যমে। আপনি যেই নামগুলো বলেন, আমি শুধু একটি গণমাধ্যমের নামই বলবো, যারা আমরা যদি বণিকদের ভাষা ব্যবহার করি, ব্যবসায়ীদের ভাষা ব্যবহার করি, তাহলে রয়টার্স হলো আমাদের তথ্যের হোলসেল সরবরাহকারী। সারা পৃথিবীর সমস্ত গণমাধ্যমের তারা হোলসেল সংবাদ, সেটা শুরুই হয়েছে রয়টার্স দিয়ে। সো রয়টার্স থেকে তারা সকলে সংগ্রহ করে এটা রিপ্রিন্ট করতে পারতেন, তার জন্য হয়তো বা রয়টার্সকে কোনো একটা ফি তাদের দিতে হয়। আমার যেমন রয়টার্স পড়তে গেলে একটু টাকা দিতে হয়। তারপর তো আপনি একটা লম্বা লিস্ট দেখেছেন এবং দুঃখজনক ভাবে একজন আমার কলিগ, আমি সকল সাংবাদিককেই আমার কলিগ মনে করি, ছোট বড়, কিন্তু একজন কলিগ খুব নিজকে জাহির করার জন্য বলেছিলেন আমি জেলে গেলেও শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাই। হোয়াট স্টোরি! আপনাকে শেখ হাসিনা তো নদীর জলে ভেসে আসেনি যে আপনি আপনার মতন সাংবাদিককে তো ওনার প্রথম ইন্টারভিউ দিয়ে দেবো। এনি ইন্টারভিউ দিতে হবে। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য হোলসেলার সংবাদ মাধ্যমগুলি বসে আছে, বিশ্বের গণমাধ্যমের যারা টপ তারা বসে আছে। অতএব অকল্পনীয় উপস্থিতিটা আমি একটু বিরোধিতা করি, কিন্তু সেন্টেন্সের খাতিরে, আপনার হেডলাইনের খাতিরে অকল্পনীয়, হ্যাঁ, সুপারলেটিভ অবশ্যই, কিন্তু শেখ হাসিনা ওইখানে কল্পনীয়, যেখানে মার্গারেট থেচারের চেয়েও বড় আয়রন লেডি হিসাবে ওনাকে বিশ্ব সম্মান করে। বাংলাদেশ আওয়ামী লীগের কখনোই ইতিহাসের কখনোই তারা বাংলাদেশের জনগণের 33%-এর নিচে ভোট পায়নি। অতএব 18 কোটির 33% বলেন, 17 কোটির বলেন, ইটস এ হিউজ নাম্বার। একটি বিষয় আমাদেরকে একেবারেই ক্লিয়ার করতে হবে, সেটা কি? শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সেই ক্ষমতাচ্যুতির পর বিশ্ব গণমাধ্যম, আমি বলবো আমার মতন সংবাদ কর্মীও অপেক্ষা করছিলাম কয়েকদিন যে আসলে কি ঘটছে, আমাদের তো জানতে হবে। আমার নিজস্ব, পৃথিবীর কেউ আমরা নিরপেক্ষ নই, আমাদের মত আছে, আমাদের দল আছে, আমাদের মতামত আছে। বাংলাদেশে আমি 71-এর পক্ষে, বাংলাদেশে আমি জয় বাংলার পক্ষে, এ বিষয়ে আমি একদম টোটাল ক্লিয়ার। এতে যদি কেউ আমাকে নিরপেক্ষ না ভাবে, আমার মনে হয় আপনি নিরপেক্ষ নন যিনি না ভাবেন, কারণ আমি নিরপেক্ষ, আমি বাংলাদেশের পক্ষে, আমার অন্য কোনো পক্ষ নেই। অতএব সেইভাবে আমি বলতে চাই যে বাংলাদেশের পট পরিবর্তনের পর
আমরাও ধারণা করছিলাম আসলে কি ভিতরে কি ঘটছে, এটার পরবর্তীতে কি হবে। অতএব বিশ্ব গণমাধ্যম তারা আমাদের চেয়ে আরো সুনিপুণ ভাবে সেটা অপেক্ষা করছিল এবং কন্টিনিউয়াসলি তাদের, আমি ব্যক্তিগতভাবে জানি সুইস সাংবাদিক নাম বলতে পারি, জার্মান সাংবাদিক, সিঙ্গাপুর সাংবাদিক, আমেরিকান সাংবাদিক, আমেরিকান ইনস্টিটিউট অফ রিপাবলিকান ইনস্টিটিউট সহ বহু এই 14 মাসে বাংলাদেশে ঘন ঘন গিয়েছেন, ঘন ঘন যাতায়াত এখনো করছেন অবস্থানটা বোঝার জন্য, ক্লিয়ার করার জন্য। যখন তাদের কাছে প্রতীয়মান হলো যে এটা ভেরিফাইড, আমাকে যখন একটা সংবাদ কেউ পাঠায় আমাদের রিপ্রিন্ট করার জন্য, এমনকি আমি বলবো যে আমার পার্সোনাল সামাজিক মাধ্যমে এটাকে একটু ভেরিফাই না করে তো দেওয়া যায় না, তাই না? অতএব সেই ভেরিফিকেশনের কিছু কার্যক্রম তারা করেছেন নিশ্চয়ই, যে আসলে ঘটনাটা যে তাকে সরিয়ে দেওয়া হলো, এখন তাকে হত্যা করা হবে রাজনৈতিকভাবে, এবং রাজনীতিভাবে যাতে উনি ফিরতে না পারেন সেই সকল পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের অসাংবিধানিক ইন্টারিম গভর্নমেন্ট। এবং সেটা যখন তারা টের পেল এবং তারা ভেরিফাই করে ফেললো, তখনই তারা শেখ হাসিনার শরণাপন্ন হলো যে এখন আপনার কথা শুনতে চাই। এখন একটা কথা আমাদের মনে রাখা উচিত যে আমারও ছিল মনে পারিল বেটা কেমন সেটা জানতে, এইটাই প্রযোজ্য হলো আমাদের সংবাদ কর্মীদের। আমিও যেটা চিন্তা করি যে এখনই করা উচিত, আর আরো 10টা গণমাধ্যম কিন্তু একই কথা চিন্তা করে, সে কিন্তু অপেক্ষা করে না, সে কিন্তু যে রয়টার্স করেছে চলো আমরা করি, নো, এটা হলো ওই লাইনটা আবার সেই কবিতার কথা, হ্যাঁ, যে পারিল বেটা কেমন এই ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ না করলে 15 মাস সে এইরকম ভাবে ক্ষমতার মধ্যে লেপ্টে না থাকলে সে তাকে বিশ্ব চিন্তনা যে হি ইজ সাচ কাইন্ড অফ মনস্টার, হি ইজ এ মনস্টার। সে নিজে একা নোবেল পায়নি, এটা পৃথিবী ভুলে গিয়েছিল, এটা আবার চলে আসছে। হ্যাঁ, সে একা নোবেলের দাবিদার হতে পারে না। ওই মহিলাটা কোথায়, যিনি তার নাম তসলিমা, বাংলাদেশের এই লোকটার হাত থেকে আমাদের সকল বাঙালির যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন তাদেরকে মাঠে নামতে হবে। আপনি যদি ডাক্তার হন আপনি ডাক্তারের মাধ্যমে নামতে হবে, আপনি যদি সৈনিক হন আপনাকে সৈনিক হিসাবে নামতে হবে। আমরা যুদ্ধে আছি, 71-এ শিশু ছিলাম, এখন আমরা শিশু নই, দেশকে পুনরুদ্ধার। নির্বাচন সম্বন্ধে বলতে গেলে আন্তর্জাতিক বা ওয়াশিংটন ডিসির প্রেক্ষাপট যে পরিবর্তিত সেটা একটু তথ্য আপনাদেরকে জানাতে হবে। বার্মা স্ট্যাটাস, বার্মার মানুষের, বার্মাতে যে আমেরিকা সাপোর্ট করছে যে দলকে, এবং সেখানে যে একটা গৃহযুদ্ধ সমস্ত কিছু মিলিয়ে যারা আরাকান সৈনিক বা আরাকানদের সাপোর্টে ছিল বা না ছিল, এরকম বার্মিজ বা মিয়ানমারের নাগরিকদেরকে আমেরিকা একটা প্রটেক্টিভ স্ট্যাটাস দিয়েছিলেন, যেটা গতকালকে প্রেসিডেন্টের আদেশে ক্যান্সেলড, এবং সেটা আমি সংবাদ করেছি। ক্যান্সেল করেছে এই অর্থে যে বার্মা এখন অনেক স্থিতিশীল, বার্মা সরকারের আন্ডারে নাকি তারা অনেক বেশি স্থিতিশীল। অর্থাৎ এটাকে যারা ডিপ্লোমেসিকে বিশ্লেষণ করেন, আমিও করি, কিন্তু আজকের সেই আলোচনা না, সেখানে কিন্তু একটা বড় সিগন্যাল রয়েছে এবং বাংলাদেশের জন্য রয়েছে এই স্ট্যাটাসকে ক্যান্সেল করে দেওয়ার জন্য। তার আগে কিছুদিন আগে তুলসী গাওয়ার্ড বলেছেন আমরা রেজিম চেঞ্জের নীতি থেকে বের হয়ে আসছি। এটাও যারা ডিপ্লোমেসি বিশ্লেষণ করেন তাদের জন্য প্রশ্ন রয়ে গেল এবং বাংলাদেশের জন্য রয়ে গেছে। গতকালকে আরেকটি বিষয় ঘটেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, লক্ষ্য করে আমরা গত সরকার, মানে আমি বলছি ট্রাম্প কিন্তু খুব পপুলার প্রেসিডেন্ট ইউএসএ, পৃথিবী ভালোবাসুক আর না বাসুক, নিজের দেশের মানুষ তাকে ভালোবাসে, এই বিষয়ে আমি আপনাকে সাক্ষী দিতে পারি, আমি তার বিরাট সাক্ষী। তিনি অনেকগুলো কাজ করছেন, সে তার ভিতরে গতকালকের ইয়াটা খুবই যেটা বলছিলাম, বাইডেনের সময় বাংলাদেশের শিবিরকে স্কলারশিপ দিয়ে স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্ন জায়গায়, যদিও এটা লিখিত নয় শিবির, কিন্তু আমরা জানিয়েছি সেসবগুলো ভেরিফাইড, এখানে এনেছে, ট্রেনিং দিয়েছে, অনেক কিছু করেছে, সেসবগুলো টোটালি বন্ধ হয়েছে।
অন দ্য টপ অফ দ্যাট গতকালকে মুসলিম ব্রাদারহুডের নীতি, ঐতিহ্য এবং তাদের যে রাজনৈতিক ধ্যান ধারণার মতন ধারণ করে এমন যে কোনো সংগঠনকে তারা আন্তর্জাতিক টেররিস্ট গ্রুপ হিসাবে নির্ধারণ করার জন্য আদেশ দিয়েছেন গতকালকে। সো এখানে কিন্তু তাদেরকে আমাদের চেয়ে অনেক একটা সরকার, পৃথিবীর সবচেয়ে ডিফাইন বিন্যাস করা একটা সরকার হলো ইউএস সরকার। সেখানে আপনি আর আমি কি করছি সেটা যেরকম তাদের রিপোর্টে তারা আনার জন্য খুবই সক্ষম, সেরকম এই ধরনের বাংলাদেশের যে বর্তমান যে ফ্যাব্রিক, রাজনৈতিক ক্ষমতার যে ফ্যাব্রিক, সেখানে যে ইসলামী দলগুলো তাদের সাথে মুসলিম ব্রাদারহুডের কি সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন এসবগুলোর উপর অতএব বিরাট ইনফরমেশন এখানে। অতএব নির্বাচন না দিয়ে যতদিন থাকা যায় ততদিন তারা ক্ষমতায়। নির্বাচন যতক্ষণই আপনি দিবেন, যদি নির্বাচন আপনি আপনার প্রশ্নই বলেছেন, নির্বাচন যদি হয় নির্বাচনের নামে আর তারা তাদের মতন তাদেরকে ডিক্লেয়ার করেন, তাহলে এটা কতদিন টিকতে পারবে সেটা আন্তর্জাতিক পরিস্থিতি বলছে যে বেশি দিন টিকবে না, তাসের ঘরের মতন ভেঙে পড়বে খুব দ্রুত। এবং সেটা হবে, আমি বলবো যে আওয়ামী লীগের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, টার্নিং মোমেন্ট। কারণ তখনই আওয়ামী লীগ হলো রাজপথের কর্মসূচি ঘোষণা করে এই সকল কারণেই। আচ্ছা, নির্বাচন যদি হয় নির্বাচনের মতন, অর্থাৎ সকল দলের অংশগ্রহণ এবং আওয়ামী লীগের অংশগ্রহণ, তাহলে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভার্সেস সারা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন, সেখানে দেখা যাবে বাংলাদেশ আওয়ামী লীগ নির্দ্বিধায় ক্ষমতায় আরোহণ করবে। অতএব নির্বাচন হবে কি হবে না প্রশ্নটা চলুন আরো একটা দিনের জন্য, আরো কয়েকদিনের জন্য অপেক্ষা করি, আমরা দেখি নির্বাচনের তফসিল ঘোষণা হয় কিনা।